খাজা মাইনুদ্দিন, আপনার একটা অবজারভেশন নিতে চাই, যেটা তারিকুল তেনজিং খুব স্পষ্ট করে রেফারেন্স দিয়েছেন 91 এবং 96-এর, যেখানে বলা হচ্ছিল বিরোধী দল সুযোগ দিয়েছিল সরকারকে, অন্তত একটা বছর অপেক্ষা করেছিল, তারপরে গিয়ে বিরোধী দলের ভূমিকাটা তারা পালন করেছে। কিন্তু এখন বিরোধী দল আসলে সেই 5 মাসও সেই সময়টা দিচ্ছে না, তার আগেই ব্যর্থ কিংবা প্রতারক বলা শুরু করেছে। 91-এর ব্যাপারে আমার একটা কারেকশন আছে, সেটা হচ্ছে যে 2-3 বছর সময় দেয়নি শেখ হাসিনা গভর্নমেন্ট ফরমেশনের। বেগম জিয়া যখন গভর্নমেন্ট ফর্ম করেন 91 সনে, সেটা কিন্তু বেগম জিয়ার গভর্নমেন্ট ছিল না, বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে প্রেসিডেন্সিয়াল ফর্মের অধীনে বেগম জিয়ার ক্যাবিনেট প্রথমে শপথ নেয়। পরে যখন আমার মনে হয় সেপ্টেম্বর মাসের দিকে 91 সনে, যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রেস্টোর করা হয়, এবং সেটা রেস্টোর করার আগেও শেখ হাসিনা কিছু কন্ডিশন দিয়েছিলেন, খুবই প্রবলেম হয়েছিল। তো অবশেষে সেটা যে অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে তারপর একটা গণভোট হয়, মানে প্রকারান্তরে বেগম জিয়ার গভর্নমেন্ট যেটা, সেটা কিন্তু বেশ কয়েক মাস পরে আসলে দায়িত্ব পায়, মানে পার্লামেন্টের ফর্ম গভর্নমেন্টে। এর 1 বছর যেতে না যেতেই শেখ হাসিনা নো কনফিডেন্স মোশন আনেন পার্লামেন্টে, যেটা তখন খুবই সমালোচিত হয়েছিল যে সরকার বসতে না বসতেই নো কনফিডেন্স। সেটা কি 1 বছরের আগে? 92 সনে। আর যদি বেগম জিয়ার ফুল ফ্লেজের গভর্নমেন্ট যেটা, সেটা 1 বছরের মধ্যে মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, সো 1 বছরের মধ্যে কিন্তু আমি বলছি, মানে আগেরটা শাহাবুদ্দিন সাহেবের গভর্নমেন্টে বেগম জিয়া জয়েন করেছিলেন, সুতরাং ওইটা একটা অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ ছিল। মানে আমি এটা বলতে চাচ্ছি এই জন্য যে আমাদের হিস্ট্রি খুব ভালো না এই বিষয়ে। এবং 1972 সনে যখন মানে শেখ মুজিবের সরকার ক্ষমতা গ্রহণ করলো, তো ইউ ক্যান ক্রিটিসাইজ আওয়ামী লীগ গভর্নমেন্ট, শেখ মুজিব গভর্নমেন্ট, ঠিক আছে, কিন্তু একটি গভর্নমেন্ট আসলো 73-তেও বিতর্ক যাই থেকে একটা নির্বাচন হলো, সেই গভর্নমেন্টকেও কিন্তু জাসদ তখন সময় দেয়নি। তখন তো শ্রেণী সংগ্রাম শুরু করে দিয়েছে, আর্ম স্ট্রাগল, এবং শুধু একটা নতুন সরকার না, একটা নতুন স্বাধীন দেশ, সেখানেও কিন্তু আর্ম স্ট্রাগল হয়েছে। আমি এই জন্য বলছি যে আমাদের হিস্ট্রি ভালো না। এবারের এই যে আমাদের এক বোন এবং এক ভাই যে পাল্টাপাল্টি তর্ক করছেন, এটাও আর একটু কনস্ট্রাকটিভ হতে পারে। আমি থার্ড জায়গা থেকে বলছি, এবং এটা নতুন কালচার, নতুন ডেমোক্রেটিক বিগিনিং। আপনি শুধু একটু বলেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিরোধী দল যদি কখনো অসহিষ্ণুতা দেখায়, বা আমরা যে অসহিষ্ণুতার ইতিহাস দেখিয়েছি, এটা দেখিয়ে কখনো সফলতা অর্জন করেছে? মোটেও না, এবং এটা মানুষ খুব ভালোভাবে নেয় না, এবং ওই ল্যাঙ্গুয়েজগুলো ঠিক না, যে 3 মাস 5 মাস 7 মাস দরকার নেই তো। আপনি যদি এই যে জুলাই বিপ্লবের যে চার্টার কিংবা গণভোটের যে রায়, এগুলো বাস্তবায়ন করতে চান, গভর্নমেন্ট অপোজিশন মিলেই তো করতে হবে। আপনি ডেডলাইন দিয়ে গভর্নমেন্টকে তো আপনি সারেন্ডার করতে পারবেন না। একদম। আমি একটু কি মনিয়ার সাহেবের মতামতটা নিই। মনিয়ার সাহেবের এই ব্যাখ্যাটা একটু যদি দেন, কারণ আমরা যে ইতিহাসগুলো শুনলাম তাতে বিরোধী দল সরকারি দলকে যদি সময় না দেয়, তার পরিণতি খুব একটা ভালো হয় না, জনগণও ভালোভাবে নেয় না, কারণ তারা পরিবর্তনটার পুরোটা দেখতে চায়। আপনারা দেখছেন 5 মাস পার হয়নি সরকারের, এখনই ব্যর্থ, প্রতারক, নানা টার্ম ব্যবহার করা হচ্ছে। ওদিকে সংবিধানের জন্য একটা সংশোধন কমিটি তৈরি করার পরও বিরোধী দল সেখানে প্রবেশ করেনি, সেই কমিটিতে সেটাও আটকে আছে। আসলে মানে পার্লামেন্টে এটা অন্তত ফাংশন হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু যেটা আপনি জানেন, আপনি আরও ভালো জানবেন, যে সরকার যদি বিরোধী দলকে না পায়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা হয়তো নিজেরাও সেটা করে ফেলতে পারে, তখন তো আরও জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। জি, আমার আসলে খুবই অবাক লাগে যে আসলে আমরা আসলে এখন বিরোধী দলকে বেশি প্রশ্নের মুখে রাখছি কিনা সরকারের থেকে। তো এটা আমার একটা প্রশ্ন, কারণ সব আলাপেই দেখি বিরোধী দলকেই এত বেশি প্রশ্ন কেন, বিরোধিতার মাত্রা কতটুকু হবে, কতটুকু বলতে পারবো, এটা তো বিরোধী দলকেই প্রশ্ন করা। তো আমার মনে হয় এর খানিকটা 50% হলে সরকারকে প্রশ্ন করা দরকার, তারা এগুলো কেন করছে। ওই যে আপনি বললেন না, আমরা এতদিন পর্যন্ত কার্যকর বিরোধী দল দেখিনি, এখন দেখছি, দেখেই প্রশ্নটা করছি আমরা। এটাই হ্যাঁ। তবে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলো কেন আসলে সরকারি দল করছে না, সেই প্রশ্নগুলো আমাদের বাড়ানো দরকার। আচ্ছা, আপনারা এই যে সহিষ্ণুতার কথা বললেন, বিরোধীকে কেমন করে ফাংশন করবে, এটা যেরকম একটা প্রশ্ন, এবং বিএনপি এই যে 5 মাসে আসলে তারা আর কি বা করতে পারতো, বা 5 মাসে হয়তো তারা এত কট্টর সমালোচনা আমরা করতে পারি কিনা, এইটা নিয়ে যখন প্রশ্ন আসছে, তখন আমার প্রশ্ন হচ্ছে 2009 সালের পরে বিএনপি তো 15 বছর সময় দিয়েছে আওয়ামী লীগ সরকারকে, তাতে কি লাভ হয়েছে?
এবং এই সহিষ্ণুতা দিয়ে বিএনপি আসলে কি অর্জন করেছে? বিএনপি তো ব্যর্থ হয়েছে আসলে সত্যিকার অর্থে। বিরোধী দল হিসেবে আপনি যদি খেয়াল করার চেষ্টা করেন, আমরা যখন ছাত্র তখন হচ্ছে আমরা বারবার করে আমরা বিএনপির দিকে তাকিয়েছিলাম, কারণ বিএনপি সেই দলটা যারা আসলে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু বিরোধিতা করেছে। কিন্তু এই সহিষ্ণুতা, এই যে মানে সময় দেওয়ার কথা আপনারা বলছেন, 2009 সালের পরে তারা এত বেশি সময় দিয়ে ফেলেছে যে তার ফলে যেটা হয়েছে 2024-এ এসে আমাদের প্রায় 2000 মানুষের মানে প্রাণ দিতে হয়েছে। সুতরাং আমাদের এটাও ভাবতে হবে যে একটা দলকে ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগও আমরা করে দিচ্ছি কিনা। দেখেন বিএনপি 5 মাসে কি কি করে নাই, এইটা আমাকে একটু বলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো দখল করেছে, দখল করার চেষ্টা এখন কিন্তু আছে, যেটার জন্য কিন্তু এই পেশি শক্তির একটা প্রভাবের কারণে কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে নানান ধরনের এখন সংঘর্ষ হচ্ছে। দেখেন দলীয় প্রশাসক নিয়োগ করে এই পুরো আপনি যদি বলি যে সিস্টেমটাকে তারা দলীয় বানিয়ে ফেলেছে এবং তাদের দিয়ে হয়তো স্থানীয় সরকার নির্বাচনটা তারা করাতে চায়। এই যে দলীয় প্রশাসক, এই অভিযোগটা তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় শুনেছিলাম এবং বলা হচ্ছিল সেই সময় ক্যারেক্টারগুলো ছিল জামাত ইসলামীর, আর এখন আপনারা বলছেন যে এখন না, আপনারা এখন এটা বলতেই পারেন না। এটা দুইটা ব্যাপার আছে। দেখেন অন্তর্বর্তীকালীন সরকার কোন সময়ে দায়িত্বটা নিয়েছিল? যখন দলীয় আপনি যদি ধরেন চেয়ারম্যান মেম্বার সব হচ্ছে আওয়ামী লীগের লোকজন। সুতরাং সেই সময় কিন্তু একটা অধ্যাদেশ করা হয়েছিল যে এই সময়ের জন্য যে এদের হচ্ছে অপসারণ করার যে ক্ষমতাটা সেটা হচ্ছে থাকা উচিত। কিন্তু দেখেন এখন কি সেই সময়টা কি চলছে না তো। তাহলে সেই জায়গা থেকে দলীয় সেই সময় চলছে, কিন্তু সেই প্রতিবাদটা তো তখন হতে পারতো। তখন তো কেউ বলেনি যে কেন ভিসিরা সব জামাত ইসলামী কিংবা যারা প্রশাসক তারা কেন বলছেন। হোয়াট ইজ দ্য রেফারেন্স যে ভিসিরা সব জামাত ইসলাম ছিল? হোয়াট ইজ দ্য রেফারেন্স? এটা তো পুরোপুরি ধরুন অভিযোগ যখন আসে তখন সেটা নিয়ে কি কথা বলতে হবে না? অভিযোগ তো আসছে। অফ কোর্স, বাট ইউ শুড হ্যাভ সাম রেফারেন্স। মানে রেফারেন্স ছাড়া তো আমি কথা বলবো না। আপনি যখন বলছেন সব ভিসিরা হচ্ছে জামাত ইসলামের, এখন মানে এইভাবে করে বললে তো কথাটা খুব জেনারেলাইজ হয়ে যায়। হ্যাঁ, এখন দেখেন 5 মাসে বিএনপি কি করে নাই। বিএনপি তো মানে আইন শৃঙ্খলার খুব বেশি উন্নতি হয় নাই। তারপরে দেখেন ক্যাম্পাসগুলোতে সহিংসতা চলছে এবং দলীয়ভাবে চর দখলের মতো করে আমাদের সব প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। সব প্রতিষ্ঠানও তো জেনারেলাইজ করে ফেললেন। সব প্রতিষ্ঠান কি দলীয়করণ করা হয়েছে? অবশ্যই। বাংলাদেশ ব্যাংকের একটা গভর্নরকে পর্যন্ত মব করে সরিয়েছে। আপনারা যদিও এটাকে মব বলবেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, এটাকে হয়তো আপনারা মব বলবেন না, কিন্তু এই যে মব করে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নিজেদের দলীয় একজন লোককে বসানো হয়েছে, এবং আপনি দেখেন যে এখন পর্যন্ত আমি যদি বলি যে এই ব্যাংকিং খাতে সংস্কারটা যে প্রয়োজন ছিল এবং যেই টাকাগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনার কোন প্রক্রিয়াটা এখন সম্পন্ন হয়েছে বা কোন প্রক্রিয়াটা এখন মানে সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে আপনি আমাকে বলেন। সুতরাং যখন আপনারা বিএনপি কে বলবেন এই 5 মাসে বিরোধী দল এত সমালোচনা করছে কেন, তখন এই প্রশ্নটার সাথে সাথে করা দরকার যে এই 5 মাসেই কিন্তু গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটাকেও বিএনপি দলীয়করণ করবার চেষ্টা করেছে। সেটার কিন্তু একটা মানে আমরা উদাহরণ দেখলাম রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে, আমাদের সেখানে রিয়্যাক্ট করতে বাধ্য হলাম আমরা, যেখানে গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটাকেও বিএনপি নিজের দলীয়করণ করা হয়েছে। কিন্তু দেখেন এইভাবেই কিন্তু গত 15 বছর বিএনপি আওয়ামী লীগকে এই মনস্টারটা হতে দিয়েছে এবং দেখেন এমন একটা এত সময় দিয়েছে, এত সহিষ্ণু আচরণ করেছে বিএনপি। হ্যাঁ, মনে হয় আপনি খুব চমৎকার করে বলছেন, কিন্তু একটা বিষয় কিন্তু যুক্ত করবে না, এখান থেকে শুরু করব, কিন্তু একটা বিষয় আমি ভুলে যাব ভাই, আমাকে একটু শেষ করতে দেন এই লাইনটা, যে বিএনপি এত স্পেস দিয়েছে, এত সহিষ্ণু আচরণ করেছে যে মেজর জিয়াকেও পাকিস্তানের চর বলার সাহস পেয়েছে এবং এই আমাদের হচ্ছে বেগম জিয়াকেও এটিমের টাকা চোর বলার সাহস পেয়েছে এবং সেইভাবে করে তাকে কারা বরণ করতে হয়েছে এবং বাংলাদেশের সব মানুষ দেখেছে এবং বিএনপি যারা নেতাকর্মী তারাও দেখেছে। সুতরাং আমাদের এই প্রতিবাদের জায়গাটা তো অব্যাহত রাখতে হবে, এটা তো বিরোধী দলের কাজ। বুঝতে পারছি, হ্যাঁ, আপনার বক্তব্য স্পষ্ট। আরেকটা বিষয় একটু যুক্ত করলে তারপর আমি সেই ব্যাখ্যাটা শুনে তারিকুল আলম তেনজিরের কাছে যাব। সেটা হচ্ছে মনিরা শারমিন, আপনি বললেন যে আসলে দলীয়করণ করার চেষ্টা চলছে জুলাইকে নিয়ে, কিন্তু মুশকিল হচ্ছে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত বা পূর্ববর্তী সময় পর্যন্ত এরকমও বক্তব্য দেওয়া হয়েছে যে 11 দল ঐক্য তৈরি হওয়ার সময় যে আমরা জুলাইয়ের পক্ষের শক্তিরা এক হলাম। তার মানে এখান থেকে অনেকে হয়তো ভাবতে শুরু করবেন বিএনপি তাহলে জুলাইয়ের বিপক্ষের শক্তি। আবার আমরা 4 আগস্টে আব্দুল কাদের, একজন অন্যতম জুলাই যোদ্ধা, তিনি একটা বক্তব্য দিচ্ছিলেন, একটা পত্রিকায় তিনি লিখেছিলেন বা বলেছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে ক্রেডিট বাণিজ্য শব্দটা ব্যবহার করেছেন। জুলাইয়ের একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা চলছে এবং এটা করতে গিয়ে জুলাইয়ের স্পিডটা ধারণ হচ্ছে না। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা বক্তব্য দিতে হয়েছে, জুলাই কার, এই প্রশ্ন করলে জুলাই তো হয়তো থাকবে না। একটু বলবেন আসলে মানে দলীয়করণ তো আসলে সব পক্ষের দিক থেকেই হচ্ছে কিনা? কি
কিভাবে দলীয়করণ হচ্ছে বলে তো? এনসিপির পক্ষ থেকে কে দলীয়করণ করলো? আমি যদি বলি, এনসিপির পক্ষ থেকে সবচেয়ে লেজিট বক্তব্য হচ্ছে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের। জি আপনারা খেয়াল করে দেখবেন যে এবং জনাব নাহিদ ইসলাম এবং আমাদের মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তারা বারবার করে কিন্তু এই কথাটা বলেছে। দেখেন, আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ, শুধু রাজনৈতিক দল না, কিন্তু জি সকল পক্ষের যে স্টেক, আমরা সেটাকে সম্মান করি এবং সেটাকে আমরা মানে গণ অভ্যুত্থান তো শুধু এনসিপি না, গণ অভ্যুত্থান শুধু বিএনপি না, গণ অভ্যুত্থান হচ্ছে বাংলাদেশের আপামর জনগণের। জি এবং এখানে এই এখন যারা আমরা সামনে কথা বলছি, আমরা জি তো আসলে গণ অভ্যুত্থান মানে যতটা আমাদের, ততটা বাংলাদেশের সাধারণ মানুষের। এটা সবসময় এনসিপি বিশ্বাস করে এবং সবসময় এই ক্রেডিটটা এনসিপি সবাইকে দেয়। কিন্তু এনসিপি কখনো বলবে না যে যুবদলের যে নয়ন ভাই, সেই নয়ন ভাই হচ্ছে জুলাই যোদ্ধা না, বা জুলাই তার কোনো মানে কোনো ভূমিকা নাই। কখনো এনসিপি বলবে না যে ছাত্র দলের আবিদ ভাইয়ের কোনো ভূমিকা নাই। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য, একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা গেলাম, আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে গেলাম, জি সেখানে গিয়ে দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক হচ্ছে জনাব তারেক রহমান। এবং এখানে যেই ফুটেজ গুলো দেখানো হয়েছে ডকুমেন্টারিতে, সেখানে হচ্ছে এই শহীদ মিনারের যে এক দফা ঘোষণা, সেই ফুটেজ নাই। এবং হ্যাঁ এখানে এটা রাষ্ট্রপতিও নোটিস করেছেন, রাষ্ট্রপতিও হ্যাঁ, বক্তব্য দিয়েছেন সুতরাং আপনার। এইটাই আমি আপনাকে হ্যাঁ কথার এখানেই আমি এটা এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে জি ক্রেডিটের কথা বলছেন না, জি এই বিভক্তিটা আসলে তো এইভাবে করেই মানে হয় আসলে। এই কে করেছে জিনিসগুলো তো আসলে বিভক্তিটা? কাম্য আমরা না। তাহলে কোন অনুসিদ্ধান্তে আসবো যে বিভক্তিটা কে করেছে? সরকার নাকি বিরোধী দল নাকি তৃতীয় কোনো শক্তি? না, এটা আপনি মানে আমাকে প্রশ্ন করছেন। হ্যাঁ আপনাকে প্রশ্ন করছে। শোনেন, এখন বিষয়টা হচ্ছে যে আমি সরকার বিরোধী দল, আমি যদি বলি এনসিপির পক্ষ থেকে অন্তত আমরা সব সময় আমাদের অফিসিয়াল বক্তব্য এবং আমরা সব সময় এটা বলার চেষ্টা করি যে গণ অভ্যুত্থান হচ্ছে সাধারণ মানুষের। কারণ গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে সাধারণ মানুষ। তাহলে তো এটা গণ অভ্যুত্থানই হয় না, এটা জুলাই জুলাই হ্যাঁ আন্দোলন এবং এটা বা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই হয়। হ্যাঁ, এখান থেকে তো আসলে সুতরাং এখানে কখনোই এখানে রাজনৈতিক দলগুলো, এখানে বিএনপি, শোনেন বিএনপি তো শুধুমাত্র গণ অভ্যুত্থানে তার স্টেক কিন্তু হোল্ডার মনে হয় দেখুন, এইটুকু মানে বলবো না তো। সাধারণ মানুষের আমরা তো আন্দোলন যদি, জুলাই আন্দোলন যদি সাধারণ আমরা মানুষের আন্দোলনই হয়, সেই সাধারণ মানুষই তো বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাহলে বিএনপির উপর আস্থাটা কেন রাখা যাচ্ছে না যে তারা গণভোটটা বাস্তবায়ন করবে? গণভোটের রায় বাস্তবায়ন করার আপনি কি কি উদাহরণ এর মধ্যে দেখেছেন? গণভোটের রায় বাস্তবায়নের প্রথম পদক্ষেপ যেটা ছিল, সেটা হচ্ছে যে 2টা শপথ নেওয়া এবং আচ্ছা সংস্কার পরিষদে তারা শপথ নেয়নি। এখন এটা তো একটা ধ্রুব সত্য হয়ে গেছে, এটা তো আমরা জি দেখেছি যে নেয়নি। এবং বাংলাদেশের সাধারণ মানুষ সবাই দেখেছে যে আমরা যেই সংস্কারের কথা বলে হ্যাঁ ভোটের পক্ষে যারা ভোট চাইলো, তারা সংস্কারটা বাস্তবায়নের জন্য আরেকটা শপথ নিল না। জি এবং শুধুমাত্র বিএনপি এখানে সাধারণ মানুষকে যে ইগনোর করলো, ব্যাপারটা কিন্তু তা না। জি এখানে বোঝার জায়গা আছে যে বিএনপি তার নিজের দলের কমিটমেন্ট এবং যে 31 দফা, সেই 31 দফার 1 নম্বর দফাই তারা ভেঙে ফেললো। সুতরাং বিএনপি আসলে নিজের দলগুলোর সাথে, যাদের সাথে তারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের সাথেও বেইমানি করলো। একদম আপনার জায়গা থেকে আপনি আপনার বক্তব্যটি স্পষ্ট করলেন, কিন্তু এই প্রতারণা, বেইমানি এই শব্দগুলো আসলে রাজনীতিতে ঠিক এই মুহূর্তে একটু বেশি শুনছি আমরা। আমি একটু তাইকুল তেনজিং আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি অনেকগুলো বিষয়, সমর্থক কিছু থাকলে আমাকে বললেন যে এটার কোন সমর্থকটা হলে আপনারা মানে আমাকে বললেন, তাহলে আমি ওই সমর্থক ইউজ করবো যে প্রতারক বা বেঈমান। আপনার রাজনীতিবিদ, আপনারও ভালো বুঝবেন কোন শব্দটা প্রয়োগ করা যায়, কারণ আমরা তো আর রাজপথে থাকছি না। আমি একটু তাইকুল তেনজিং আপনার মতামত নিতে চাই। আপনি অনেকগুলো পয়েন্ট নিশ্চয়ই নোট করেছেন। মুনিয়া সাবিন বরাবরই স্পষ্ট করে বলেন, মবের কথা বলছিলেন, এমন কোন কাজটা সরকার করেছে যাতে বিরোধী দল কিংবা সাধারণ মানুষ আশাবাদ পায় যে হ্যাঁ সরকার গণভোটের রায় বাস্তবায়ন করবে। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত পাচার করা টাকা ফেরত আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা হয়েছে সেরকম খবর আমরা তো তেমন পাইনি। জি আমি ওনার কয়েকটা কথা আমি না বললে নয়। সেটা হলো আপনি দেখেন, উনি যে বললে জুলাই আন্দোলনের কথা বললো, জুলাই আন্দোলনের একটি কথা আমি বলি, আমরা জুলাই আন্দোলনের রাজপথে মাঠে ছিলাম। বিএনপি আজকে জুলাই আন্দোলন কিন্তু একদিনে তৈরি হয় নাই। জুলাই আন্দোলনটা আজকে একদিনে তৈরি হয়নি। জুলাই আন্দোলন তৈরি হয়েছে 2002 আওয়ামী লীগ যখন 11-র পর ক্ষমতা আসছে, তখনও কিন্তু আমাদের যে আন্দোলন ছিল, হাসিনা বিরোধী আন্দোলন ছিল, তখনও কিন্তু আমাদের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী কিন্তু সেদিন মৃত্যুবরণ করছে আন্দোলন করতে গিয়ে। একটা ফেসিস্ট সরকারকে নামাইতে গেলে পৃথিবীর ইতিহাসে যদি দেখেন, কখনো 15 বছর, 20 বছর, 25 বছর লাগে। যে কোনো আন্দোলন ক্লিক করতে সময় লাগে। হুট করে কোনো আন্দোলন যে একেবারে সরকার পতন হয়ে যায় তা কিন্তু না। হ্যাঁ, যেমন বিএনপি 96-এ ক্ষমতা যখন চলে গেল, এটা সাধারণ ইয়াসমিন হত্যা সামান্য ছোট্ট একটা ইস্যুতে গেছে, অথচ আওয়ামী লীগের এত ইস্যু থাকার পরে কই
কেউ তো কিছু করতে পারে নাই। জামাত ইসলাম তো সেই দিন তো রাজপথের মাঠে তাকে খুঁজেই পান নাই। আমি জুলাই আন্দোলনে আমি গ্রেপ্তার হয়েছি 22 তারিখে, আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আন্দোলনে ছিলাম, আমাদের সকল নেতাকর্মী, প্রত্যেকটা বিএনপির সকল নেতাকর্মী মাঠে ছিল, এবং সেটা সরাসরি নেতৃত্ব তারেক রহমান দিয়েছে। এবং শুধু বিএনপিকে নেতৃত্ব দেন, যতগুলি জোটের মধ্যে ছিল, জোট ছাড়া জোটের বাইরে, এবং এই এই ছাত্র জনতাকেও কিন্তু সেদিনে যেটা এনসিপি এখন তাকে বলা হয়, সেটা এনসিপি তো এনসিপি আসছে হলো তাদের ছাত্রদের অধিকারের জন্য, কোটা অধিকারের জন্য আসছে। সেখান থেকে তারা একেবারে এনসিপি আসেনি, মানে পরবর্তীতে যেন রায়টা ঠিকঠাক মতো হয়, বাস্তবায়নটা ঠিক মতো হয়, এই কারণে তারা। আমরা জুলাই আন্দোলনে মাঠে ছিলাম 22 তারিখে। ওনারা বলে যে জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা, এরা অনেক কথা বলে। জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা, তারেক রহমানের ভূমিকা অপরিসীম। আমি জেলখানা 2022 সাল 22 জুলাই আমি জেলে যখন গ্রেপ্তার হই, ডিবি হারুন আমাকে যখন নিয়ে যায়, আমি 13 দিন রিমান্ডে ছিলাম। সেই রিমান্ডে যখন আমরা প্রায় আমার রুমে প্রায় 90 জন ছিল, সবাই এই এক রুমের ভিতর 90 জন। সেখানে কিন্তু একটা এনসিপির নেতাকে পাইনি, কিন্তু এনসিপির 4-5 জন নেতা গ্রেপ্তার হয়েছে, তারা রাজার হালে ছিল। আমরা যখন জেলখানা যাই, আপনি বিশ্বাস করবেন না, 12,000 কয়েদি সেন্ট্রাল জেলে, 12,000 কয়েদি দিন রাত 9টা 10টা 11টা। কিন্তু দেখুন জনাব তেনজিং, আমি আপনাকে বলি, মানে এটা নিয়ে তো জনাব তেনজিং আমি বলি, মানে এটা নিয়ে তো বিতর্কে কোনো সুযোগ নেই যে বিএনপি মাঠে ছিল, এনসিপি যারা আছে তারাও মাঠে ছিল। এটা কিন্তু বিরোধী দল কিন্তু বিতর্ক করতেছে, বিরোধী দল কিন্তু বিতর্ক করতেছে। জামাত কিন্তু রিসেন্ট এই কথাগুলো বলতেছে। আরেকটা কথা উনি বললো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দলীয়করণ করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপির কোন পদে আছে? দলীয়করণ পরিচালনা কমিটির সদস্য বিএনপির। এটা হতে পারে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য একটা কনস্টিটিউয়েন্সি নির্বাচন হলে যে কেউ সদস্য হয়ে কাজ করতে পারে, কিন্তু সে কোনো দলীয় পদে নাই। ঠিক আছে, দুজনের প্রতিষ্ঠানগুলোকে আপনারা দলীয়করণের কথা বলছেন না, আমরা প্রতিষ্ঠান দলীয়করণ করিনি। কারণ আপনি দেখেন, আপনারা যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন জামাত ইসলামে যারা ফাঁসি হয়েছে তাদের ছবি প্রতিষ্ঠানে টাঙাবেন, তাহলে কেউ কি বিরোধিতা করবে না? সে বিরোধিতা করতে গিয়ে যদি আপনার কারোর উপর যদি হামলা তৈরি হয়, এটা কি এই বিরোধিতা কি কোনো অপরাধ হতে পারে? জি, হ্যাঁ। এবং ছাত্র দল কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো দলীয়করণের জায়গায় যায় নাই। জামাত উস্কানি দিচ্ছে, সেখানে কাজ হচ্ছে। এটা আসলে কি তারেক রহমান তেনজিং, এটা কি প্রমাণ করা যাবে যে কে কাকে উস্কানি দিচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি দুটো দল, ছাত্র দল এবং ছাত্র শিবির, মাঝখানে ছাত্র শক্তিও দেখলাম এলো, সংঘর্ষ হচ্ছে। এখন কে কাকে উস্কানি দিয়েছে, কে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা পুরনো রাজনৈতিক যে কালচার, সেই কালচার অনুসারে সবসময় মনে করি রুলিং পার্টি সবচেয়ে বেশি মানে আধিপত্য বিস্তার করে, কিন্তু এখন কি হচ্ছে সেটা কে নিশ্চিত দিবে আর কি? এটা সময়ের সাথে সাথে আপনারা পাবেন। আপনাদের মিডিয়া, আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা তো সত্যটা উঠাই ধরবেন। জি, খাজা মঈনুদ্দিন, আপনি কিছু জানতে চাইবেন কিনা? না, এই বিষয়ে আমার কিছু জিজ্ঞেস করার নেই। তাহলে আপনার কাছে আমার জিজ্ঞেস করার আছে। প্রথম কথা হচ্ছে, 2 বছর পরে এসে কে জুলাইয়ের মাঠে ছিল, কে জুলাইয়ের মাঠে ছিল না, এটা নিয়ে যদি আমাদেরকে প্রমাণ করতে হয়, তাহলে আমরা স্পিড কখন ধারণ করব, কখন নতুন বাংলাদেশের কথা বলবো, কখন আসলে পুরনো রাজনীতি যে ধ্যান ধারণা থেকে বেরোবো, কোথায় গিয়ে আসলে একই জিনিসে ঘুরপাক খাওয়া? আমাদের একটা বড় মুশকিল হচ্ছে, আমরা এই দেশে সবাই রাজনীতি নিয়ে কথা বলি, সবাই চায়ের দোকানে কথা বলছে। এই সচেতনতা একদিক থেকে ভালো, কিন্তু জাপানি এক ডেলিগেশন আসছিল বছর 20 আগে, বলছে সব ভালো দেখলাম, এখানকার সব লোক রাজনীতি নিয়ে কথা বলে, সেটা একটা সমস্যা। এটা একটা বিষয়। আর একটা বলছে এখানকার সব লোক এই ইতিহাস নিয়ে কথা বলে, ইতিহাসের মানে যে দলিল দস্তাবেজ সেটা নিয়ে কার্যকর কথাবার্তা হয় না। এবং 30 লাখ লোক, এই যেটা 30 লাখ, এরকম কি রাউন্ড ফিগার হতে পারে? যদি হয় এটা 25 লাখ, যদি হয় এটা 20 লাখ, যদি এটা 5 লাখ হয়, তাতে কোনো ক্ষতি আছে? কারণ নিষ্ঠুরতাই, তাতে মুক্তিযুদ্ধের মহানুভবতা তো কমে না। কিন্তু এই যে আমরা রাউন্ড ফিগার বলি,
এটা একটা সমস্যা। ফলে 2 বছর তো লিভিং মেমোরি, এখন সবার মনে আছে। এখন এই জিনিসটা, এই যে ফ্যাক্ট ফাইন্ডিং যাদের প্রফেশনালি করার কথা, সেটি করলে আসলে সবচেয়ে ভালো হয়, যাতে এই যে এই বিতর্কগুলো থাকে না। যখন এই যে আমাদের ইতিহাস চর্চাটা কিরকম হয়, দেখবেন যে বক্তৃতার সময় বলতেছে রাজনৈতিক ভাই আমাদের মধ্যে অনেক শ্রদ্ধা, কিন্তু একটা যে আমরা 1952 সালে দেখেছি, 71 দেখেছি, মানে এটা হচ্ছে আমি আরেকটা ইস্যুতে যাব, বিরতির পর ফিরে এসে কিন্তু একটা বিষয়টি জেনে যায় আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা বলছি পার্লামেন্ট খুব প্রাণবন্ত, পার্লামেন্টের মধ্যে সমস্যার সমাধান করতে হবে, এটা না করে রাজপথে গেলে আসলে সেটা গণতন্ত্র হচ্ছে না, সেটা আসলে আলাদা করে অর্থ বহন করে না, অসহিষ্ণুতার প্রকাশ। কিন্তু মুশকিল হচ্ছে পার্লামেন্টে তো সংশোধন আর সংস্কার সমাধান হচ্ছে না, এই দুটো টার্ম নিয়ে দুটো দল আলাদা হয়ে যাচ্ছে। কমিটি তৈরি হয়েছে, সেখানে বিরোধী দল থাকবে না, অনাস্থা ফিল করছে তারা। সরকারি দলও আসলে তাদেরকে সেই আশাবাদ দিয়ে টানতে পারছে না, অনেকগুলো প্রশ্ন সামনে হাজির হচ্ছে। তাহলে পার্লামেন্ট কিভাবে আসলে এই ইস্যুতে ফাংশন করবে? পার্লামেন্ট ফাংশন করলে ভালো, পার্লামেন্ট কৃতিত্ব পাবে, সংসদ সদস্যরা কৃতিত্ব পাবেন, সরকার বিরোধী দল কৃতিত্ব হবে। যদি ফাংশন না করে, রাজনীতি কিন্তু থেমে থাকবে না। আর গণতন্ত্রে এই কথা বলা চলে না যে পার্লামেন্টের ভেতরেই সব সমস্যার সমাধান হতে হবে, তাহলে তো মানুষের অধিকার। পার্লামেন্ট কে? পার্লামেন্ট হচ্ছে 18 কোটি মানুষের প্রতিনিধি বসেছে। 18 কোটি মানুষ কিন্তু না, প্রতিনিধি বসেছে। কোনো কোনো দেশে তো রিকল করার সিস্টেম আছে, যে আমার এমপির কাজ পছন্দ হলো না, 3 বছরের মাথায় মানুষ বলে যে না আমি এমপি মানি না, ফেরত আনতে হবে আমাদের, চলে যেতে পারে। আমাদের সিস্টেমটা নাই বলে। কিন্তু যখন পার্লামেন্ট বা সংসদ সদস্যরা কিংবা সরকার বা বিরোধী দল আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করছে না, আমি তো আমার ডেমনস্ট্রেট করার রাইট তো আছে, আমি বাইরের প্রতিবাদ করব। বাইরের প্রতিবাদ তো শেষ কথা নয়, তাহলে তো মিডিয়াই থাকতো না। এই যে মিডিয়াতে আলোচনা করছি কেন, এটা তো গণতন্ত্রের অংশ, দিস দ্য বিউটি অফ ডেমোক্রেসি। মানে পার্লামেন্ট, পলিটিশিয়ানরা বা রাজপথ সব সমাধান করতে পারলে মিডিয়া থাকতো না, আর মিডিয়া সব সমস্যার সমাধান করতে পারলে জুডিশিয়ারি থাকতো না। তার মানে এই যে ডেমোক্রেসিতে চেকস অ্যান্ড ব্যালেন্স যে কথাটা বলা হয়, প্রতিটা গ্রুপের যার যার কাজ থাকতে হবে। যিনি পার্লামেন্ট, আরেকটা ক্ষেত্রে যদি বিরোধী দল বিরোধিতার জন্য বিরোধিতা করে, আর একটা হচ্ছে যৌক্তিকভাবে বিরোধিতা করে, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা বুঝবো কি করে? ধরুন সংবিধান সংশোধন আর সংস্কার, দুটো শব্দই কিন্তু প্রকৃতপক্ষে একই ধরতে গেলে। আপনি যদি কোনো বিষয়ে সংশোধন আনেন, সেটা মূলত এক ধরনের সংস্কারই বটে। তার মানে একটা জিনিসকে আমরা আলাদা আলাদা ভাষায় ডাকা শুরু করছি। যদি সেটাই হয়, তাহলে আসলে মানে একমতটা হবে কোথায়? ট্রায়াল অ্যান্ড এরর, এটা সময় সমাধান করে দেবে। আমরা যদি আগে করি, কালেকটিভলি করি ভালো, যদি আগে না করি তাহলে এটা বললাম কালেকটিভলি না করলে সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কি সরকার নিজেরা করতে পারে? মেজরিটি তো ব্রুটাল হয় অনেক সময়। যদি মেজরিটি হয়, অফকোর্স বিএনপি 50%, মানে ন্যাশনাল ভোটে 50% পেয়েছে, অনেক 2/3 মেজরিটি পেয়েছে, এটাই কি শেষ কথা? নিশ্চয়ই না। হ্যাঁ, আর এটা কিন্তু গ্যারান্টিড না যে সরকার সবসময় জনগণের প্রতিনিধিত্ব করছে। 2/3 মেজরিটিওয়ালা গভর্নমেন্ট যদি গণবিরোধী অ্যাকশন নেওয়া শুরু করে, আমি একটা অভিযোগ করছি না, নেওয়া শুরু করে, তখন তো প্রতিবাদ করে মানুষের রাইট থাকবে। হ্যাঁ, ফলে আমার মনে হয় যে আপনি যেটা বলছেন যে সংসদের ভেতরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা যারা না করবো তারা দোষী হবে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে বিকল্প পথের অপশনটা আসলে খোঁজার চেষ্টা করে। কিন্তু একটা বিপ্লব হয়েছে, এটা আমরা ভুলে যাই সব সময়। বিপ্লব একটা আনফিনিশড ব্যাপার। বিপ্লব কিন্তু আমেরিকানরা বলে থাকে আনফিনিশড রেভলিউশন, এবং সেটা ভেরি পজিটিভ অর্থে, যে তার মানে কাজগুলো থেকে যাচ্ছে।